খুব ছোটবেলায় সরস্বতী পুজোর সেরকম কোনো স্মৃতি নেই, বা থাকলেও এখন সেভাবে মনে পড়ছে না বলার মতো। তবে সরস্বতী পুজোর স্মৃতিগুলোকে যদি আমি সারিবদ্ধভাবে সাজাতে চাই, তাহলে আমাকে হাই স্কুল থেকে শুরু করতে হবে। এই ধরুন ক্লাস 5-6, যখন আমরা হাই স্কুলে পৌঁছলাম, তখন সরস্বতী পুজো স্কুলে তো সাড়ম্বরে আমরা দেখেছি। আর সেই সময় আমাদের সবথেকে আকর্ষণীয় বিষয় ছিল সরস্বতী পুজোর দিন বন্ধু-বান্ধব একসঙ্গে বসে পাত পেড়ে খাওয়া। হয় কোনো সহপাঠী পরিবেশন করছে, নয় শিক্ষকরা পরিবেশন করছে। আর আমরা মজাসে খাচ্ছি। এটা একমাত্র সরস্বতী পুজোর সময় সম্ভব হতো। অন্তত আমাদের স্কুলে সম্ভব হতো। তো সেইজন্য এই যে স্মৃতিটা, এই স্মৃতিটা অমলিন হয়ে থাকবে। আমরা যখন আস্তে, আস্তে বড় হয়ে উঠছি, তখন সরস্বতী পুজোটা আমাদের মধ্যে অন্যরকম হয়ে গেল। অর্থাৎ অনুভূতিগুলো পাল্টে গেল। প্রায়োরিটিস বদলে গেল। একটা বিষয় তখন পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা একটা জিনিস বুঝে গিয়েছি যে এই ভদ্রমহিলা অন্যান্য যে দেবী আছে তাদের থেকে আলাদা। ওই যে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে, এই যে মন্ত্র, এটা আমাদের মধ্যে কিন্তু বেশ কাজ করতে লাগলো। আমরা বুঝলাম যে এর যে ব্যক্তিত্ব সেটা আলাদা, সকলের থেকে আলাদা। আমাদের মধ্যে এই ব্যাপারটা চলে এলো যে ইনি হচ্ছেন আমাদের একজন টিচার, মেবি আ বিগ টিচার। এর হাতে অনেক কিছু আছে। আমরা যদি ভালো করে পড়াশোনা করি তো এর হাতে নাম্বার আছে। আমরা যদি সদাচার করি, সবার সাথে ভালো ব্যবহার করি, আমাদের জীবনকে ইনি সুন্দর করে তুলতে পারেন। আবার যদি পড়াশোনা করে ভালো মতো নিজের ক্যারিয়ারে এস্টাবলিশ হতে পারি, তাহলে এর মতো একজন জীবনসঙ্গিনীও পাওয়া যেতে পারে। একজন ব্যক্তিত্বময়ী নারী, যার ব্যক্তিত্বে অন্তত আমরা মুগ্ধ ছিলাম। সরস্বতী নিজেকে এই জায়গাতে আমাদের মনে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। ওই সময়টা একটা খুব তখন আমি যে সময়টা কথা বলছি সেই সময়টা কিন্তু মোবাইল যুগ নয়, তার অনেকটাই আগে। হাতে, হাতে তো মোবাইল ছিল না। তো বন্ধু-বান্ধবের মধ্যে টেলিফোনে কথাবার্তা হতে পারত না। খুব প্রয়োজন হলে কোনো বইয়ের দরকার, কোনো নোটসের দরকার, সেই বন্ধুর বাড়িতে ফোন থাকবে কি থাকবে না সেটার কোনো গ্যারান্টি নেই। তো তার পাশের বাড়িতে হয়তো ফোন করে তাকে খবর দেওয়া হলো, বা তার বাবা এসে ফোন তুলে বললাম, কাকু এইটা একটু বলে দেবেন যে কালকে যেন স্কুলে নিয়ে আসে। তো সেই টেলিফোন তখন এইরকম ছিল। তো মোবাইল যুগের অনেক আগের কথা বলছি। তখন হতো কি, আহ, আমাদের মধ্যে একটা ব্যাপার ছিল যে যদি সরস্বতী পুজোর দিন, তার আগে এইটা বলে নিই যে আমরা বাংলা মাধ্যমে বয়েজ স্কুলের ছাত্র ছিলাম। সুতরাং গার্লস স্কুলের ওপর আমাদের একটা দুর্নিবার আকর্ষণ ছিল সেই সময়। এটা খুবই স্বাভাবিক। তো আমাদের মধ্যে এই ব্যাপারটা ছিল, সরস্বতী পুজোর দিন যদি একটা কি দুটো গার্লস স্কুল ভিজিট করা যায়, এটা একটা অ্যাচিভমেন্টের জায়গায় চলে যেত। তখন যদি সত্যি এটা করা হয়ে থাকতো, কারণ কি, যে দলটা এই কাজটা করছে, ধরুন 4-5 জন ছাত্র সেই দলে আছে, বা তারও একটু বেশি, সেই দলটা কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবং তাকে মানে সেই ছাত্রদের সকলে হিংসা করছে। কেউ কেউ বলছে আমি ডালের বালতি হাতে সার্ভ করে যাচ্ছি, আমি বেগুনি সার্ভ করছি, লাড্ডু সার্ভ করছি পঙ্ক্তি ভোজের লাইনে, আর তোরা ভালো করে গার্লস স্কুল ভিজিট করছিস। এবার ওটা কীরকম হলো? তো এটা একটু গোপনে করা হতো। একটা বেশিরভাগ বন্ধু যদি জানতে পারতো, তাহলে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারতো। কিন্তু যারা সাকসেসফুলি এটা করতে পারত, তারা কিন্তু মানে একটা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করত। গার্লস স্কুলে গিয়ে এটা স্বাভাবিকভাবেই যে অ্যাটেনশন সিকার, সেই সময় এই ওই বয়সের ছেলে মেয়েরা সকলেই অ্যাটেনশন সিকার হয়। কোনো কন্যা তার দিকে আর চোখে তাকালে তার ভালো লাগবে। সে সেই স্মৃতিটাকেই ক্যারি করে নিয়ে যাবে অনেক দিন পর্যন্ত। যদি সেটা তাকে জীবনে ভালো কিছু করতে উদ্বুদ্ধ করে, সেটা তো খুব ভালো ব্যাপার। আবার বিগড়েও যেতে পারে। তো এইটা একটা অনেক বড় ব্যাপার ছিল যে সেই সময় হাতে, হাতে মোবাইল আসেনি। একটা গার্লস স্কুল ভিজিট করাটাও মানে অনেক বড় ব্যাপার ছিল সেই সময় আমাদের মধ্যে। এখন আপনি প্রশ্ন করবেন যে তুমি কটা গার্লস স্কুল ভিজিট করেছো? আম কি জানি, জানি না। এটাও আমার সেরকম মনে পড়ছে না। উম কিন্তু একটা জিনিস আমার মনে আছে যে ওই যে গ্রুপটা, বা একটা কি দুটো গ্রুপ,
যারা টার্গেট করেছে যে স্কুলে শত কাজের মধ্যেও আমরা দুটো গার্লস স্কুল ভিজিট করব, সেই গ্রুপে জায়গা পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা চরম ছিল। এগুলো সব কি বলুন তো, মানে আন্ডার কভার গ্রুপ আর কি। কখন যে গ্রুপটা ক্লাসের মধ্যে হয়ে যাচ্ছে কেউ টের পাচ্ছে না, আর মাস্টারমশাইরা তো টের পাবেনই না। এরপরে যেটা হতো যে তোরা একটা গ্রুপ বানালি, আমাকে নিলি না, অথচ আমি প্রত্যেক দিন তোদের লুচি খাইয়ে যাচ্ছি টিফিনে। তোরা একটা গ্রুপ বানালি, তোরা আমায় খবর পর্যন্ত দিলি না। এরপর এই ভুল বোঝাবুঝির জায়গাটুকু হতো। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখুন, স্কুলের বাইরে গিয়ে যারা এদিক ওদিক ঘুরছে তাদের জীবনে আনন্দ তো আছে, কিন্তু স্কুলের মধ্যে যারা কর্তব্য পরায়ণ, যারা নিষ্ঠার সঙ্গে সরস্বতী পুজোটা সামলাচ্ছে, তাদের জীবনেও কিন্তু কিছুই নেই সেটা বলা যাবে না। কীরকম? ধরুন, গার্লস স্কুল থেকে একটা ব্যাচ, একটা 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 ৫-৬ জনের একটা ছাত্রীর দল, তারা এসছে আমাদের স্কুল ভিজিট করতে। তো তাদের যে আদর আপ্যায়ন, তাদের যে হঠাৎ করে গাইড হয়ে যাওয়া, এই যে হলুদ রঙের মালাটা দেখছো, এটা আমি অনেক কষ্ট করে বাজার থেকে কিনে এনেছি। এটা কেউ পাচ্ছিলই না। ওই যে ওপরের যে পুরো ডিজাইনটা দেখছো আমার হাতের করা, পিছনের যে পটচিত্র দেখছো আমি তৈরি করেছি। মানে তখন এই ধরনের বিষয়গুলো সামনে চলে আসতো। খুব ইন্টারেস্টিং, খুব মজার বিষয়। সরস্বতী পুজো মানেই অনেক স্মৃতি, এবং বয়সের সঙ্গে সঙ্গে সরস্বতী পুজোর যে সমস্ত কিছু, যে আবেগ, ভাবনা সব কিছুই বদলে যেতে থাকে। তো এখন অনেক দিন পর এসে যখন তাকিয়ে দেখি রাস্তায় একটি ছেলে একটি মেয়ে সরস্বতী পুজোর দিন হেঁটে চলেছে সাবলীলভাবে, তখন ভাবি যে সময়টা সত্যি বদলে গেছে। সেই সময় আমাদের অনেকেই প্রাইভেট টিউশনে পড়াশোনা করতো, এবং সেটা সেই সময় একটা প্রচলন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবং সেই সময় কাগজে খুব লেখালেখিও হতো যে স্কুলের মাস্টারমশাইরা যদি প্রাইভেট টিউশন পড়ায় তাহলে স্কুলের যদি ক্ষতি হয় সেক্ষেত্রে সেই মাস্টারমশাইয়ের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে। এই ধরনের খবরাখবর প্রচুর তখন বেরোতো। তো আমরাও দু একটি প্রাইভেট টিউশনে পড়তাম। সে এবং সেখানে অনেকেই পড়তে আসতো। ধরুন, একটি স্কুলের ৫ জন ছাত্র আছে। অন্য একটি গার্লস স্কুল থেকে আরও ২ জন মেয়ে এসছে। অন্য আরেকটা স্কুল থেকে আরও একটি ছেলে এসছে। অন্য আরেকটা গার্লস স্কুল থেকে আরও ২-৩ জন মেয়ে এসছে। তো একসঙ্গে অনেক ছাত্র। তো সেইখানে বিশেষ করে আমরা যারা বয়েজ স্কুলে পড়তাম, তারা দেখতাম যে ছেলেরা একদিকে বসে আছে আর মেয়েরা একদিকে বসে আছে। ওরা মঙ্গল গ্রহ থেকে এসছে, আমরা হয়তো বুধ গ্রহ থেকে এসছি। কেউ চেনে না কাউকে। তারপর আস্তে আস্তে কথাবার্তা শুরু হতো। নোট বিনিময় শুরু হতো। পড়াশোনার বিষয় অবশ্যই। তো সেই যে কোচিং সেন্টারগুলো ছিল, সেগুলো সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন ছিল সরস্বতী পুজোর সময়। সেখানেও অনেক সময় পুজো হতো। তো সেইখানে গিয়ে কোনো পরিচিত বান্ধবী যার সঙ্গে খেচাখেচি লেগেই থাকে, যে তুই আমাকে নোটসটা দিলি না, আমার থেকে নোটস নিয়ে নিয়েছিস, তুই হঠাৎ করে স্যারকে ওই কথা বলতে গেলি কেন, স্যার যেদিন আমাকে রাস্তায় দাঁড় করিয়ে রাখলো সেদিন তুই ফ্যাচ ফ্যাচ করে কেন হাসছিলিস। তো সেই বান্ধবীকে আহ, শাড়ি পরা দেখে অবাক হয়ে যাওয়া, হঠাৎ করে ভাবা যে এই মেয়েটি তো বদলে গেল কি করে, এ তো এরকম কখনো ছিল না, এর এই রূপটা তো কখনো দেখিনি। এটাও কিন্তু একটা অনুভূতি। ঠিক আছে? তো হঠাৎ করে তাকে একটু বেশি গুরুত্ব দেওয়া, না তোকে আজকে একটু অন্যরকম লাগছে, সেটা শুনে তার হয়তো একটু লজ্জিত হয়ে পড়া। তো সব কিছু মিলিয়ে এটাও একটা অনুভূতি। পুরোটাই ছাত্র জীবনের কথা। আবার একটি ছাত্র যখন স্কুল থেকে কলেজে যায় তখন সেই সরস্বতী পুজোর অনুভূতিটা আবার আলাদা। তো সব মিলিয়ে সরস্বতী পুজো, আমি জানি না এটা আজকাল অনেকে বলছে বাঙালির প্রেমের দিন। প্রেম কতটা আমি বলতে পারবো না। কিন্তু একটা আকর্ষণ, একটা বন্ধুত্বের দিন তো অবশ্যই। আ সেই সকালে অঞ্জলি থেকে শুরু করে বন্ধু-বান্ধবের সঙ্গে একসঙ্গে খাওয়া-দাওয়া থেকে শুরু করে, তারপরে একটু আ ঘোরাঘুরি, বিকেলে কোথাও বসে আড্ডা মারা, এটা কিন্তু ভোলার নয়। এই স্মৃতিগুলো বারবার ঘুরে ফিরে আসতেই থাকবে।